স্রোতের গুলি লাগার পর এবার স্রোতে ট্রিটমেন্ট করে একটু একটু করে স্রোতকে সারিয়ে তুললো আত্রি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের গা থেকে সেই গুলিটা বের করে আত্রিটা সকলে মিলে ট্রিটমেন্ট করে স্রোতকে একটু একটু করে সুস্থ করে তোলে, ঠিক সেই মুহূর্তে স্রোতের জ্ঞান ফেরা মাত্রই স্রোত তখন দেখতে পায় চারিদিকে অন্ধকার এবং সকলের কে একসঙ্গে জিম্মি করে রেখেছে একটা ঘরের মধ্যে ক্রান্ত দলের সদস্যরা। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে সব কটাকে আমি বলে দিচ্ছি, কাল সকালের মধ্যে কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আমাদের উদ্দেশ্য যাতে সফল হয় এবং তোমরা একদম টেনশন করো না, তোমাদের যথাসাধ্য পরিমাণে আমরা এখান থেকে সেফভাবে তোমাদের গন্তব্যে আবার আমরা পৌঁছে দেবো, কিন্তু তার আগে তোমরা প্লিজ আমাদের সঙ্গে একটু কোঅপারেট করো। অন্যদিকে স্রোত অঝরে কাঁদতে থাকে সার্থকের কথা মনে করে এবং মনে মনে বলতে থাকে যে না জানি আমার পরিবার কতটা চিন্তিত হয়ে রয়েছে আমার কোনো রকম কোনো খোঁজ খবর না পাওয়ায়। অন্যদিকে আশ্রয় বলতে থাকে যে আচ্ছা স্রোত, সার্থক স্যার নিশ্চয়ই তোকে অনেকবার করে ফোন করার চেষ্টা করতে, কিন্তু ও বেচারাই বা কী করবে, সে তো কোনো মতে তোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না, আর সে যদি একবার জানতে পারে যে তুই এত বড় একটা বিপদের মুখে পড়ে গিয়েছিস তাহলে তার রুখে থাকবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে জানিস তো আত্রি, আমার নিজের জন্য কোনো মতেই খারাপ লাগছে না, আমার হাতে গুলি লেগেছে তাতেও আমার কোনো রকম কোনো চিন্তা হচ্ছে না, কিন্তু সবথেকে বেশি চিন্তার বিষয় হয়ে আমার জন্য এটাই দাঁড়িয়েছে যে আমি রায় দিদিভাইয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না। জানিস তো আসার আগে রায় দিদিভাইয়ের শরীরে ঠিক একটা আমার সুবিধার বলে মনে হয়নি, অথচ এতটা সময় কেটে যাওয়া সত্ত্বেও একদিকে সার্থক আমার খোঁজ খবর পাচ্ছে না, অন্যদিকে আমি রায় দিদিভাইয়ের খোঁজ খবর পাচ্ছি না, ওদিকে কী হলো না হলো আমি কিছুই বুঝতে পারছি না। এবার তুই আমাকে বল না, আমি এখান থেকে কবে ছাড়া পাবো, কখনোই বা আমি কলকাতায় যাবো এবং কবে আমি আমার রায় দিদিভাইকে দেখতে পাবো বলতো। আমাকে বারবার করে বাপি থেকে শুরু করে সার্থক সকলে মিলে ওয়ার্ন করেছিল যে এই জায়গা সম্পর্কে ভালো করে যাচাই বাছাই না করে আমার এই আশাটা কোনো মতে ভালো সিদ্ধান্ত নয়, কিন্তু তার সত্ত্বেও আমি উল্টো সার্থককে বুঝিয়েছি না সার্থক, সবসময় সবটা তুমি যেটা ভাবো সেটা যে সত্য হবে সেরকমটা তো নয়, এটা তোমার মনের ভুল ধারণা ছাড়া অন্য কোনো কিছুই না। আজকে দেখ সার্থকের সেই ভয়টাই সত্য প্রমাণিত হলো। অন্যদিকে অপারেশন থিয়েটারে সার্থক বারবার করে বলতে থাকছে কী ব্যাপার, এতটা সময় কেটে যাওয়ার সত্ত্বেও কোনো মতে আমি স্রোতের অবধি পৌঁছতে পারছি না, স্রোতকে তো দিদিভাইয়ের এই শরীর খারাপের খবরটা অবধি দিতে পারছি না, এবার আমি কী করবো। ওদিকে স্রোত আবার কোনো রকম কোনো বিপদ আপদে তো পড়ে যায়নি। অন্যদিকে সার্থক যখন অপারেশন থিয়েটার থেকে বের হওয়া মাত্র বাপিকে ফোন করে বলতে থাকে যে বাপি তুমি একটা কাজ করো না, তুমি একটু স্রোতকে ফোন করে দেখো না। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে সেটাই তো করছি সকাল থেকে, যে করেই হোক না কেন মেয়েটার কাছে যাতে আমি ওর দিদিভাইয়ের খোঁজ খবরটা দিতে পারি সেই ব্যবস্থাই করার চেষ্টা করছি, কিন্তু কোনো মতে আমি ওকে ফোনে পাচ্ছি না। আর কেন জানি না আমার মনটা বড্ড বেশি খচখচ করছে, জানিস তো কেন জানি আমার মনে হচ্ছে যে মেয়েটা সাংঘাতিক কোনো বিপদে পড়েছে, তুই ওর বন্ধু বান্ধব বা কাউকে একবার ফোন করার চেষ্টা কর না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাপি আমি অনেকবার করে ফোন করার চেষ্টা করেছি আত্রি থেকে শুরু করে অন্যান্য বন্ধু বান্ধবকে, কিন্তু কাকেও আমি ফোনে পাচ্ছি না, তাহলে তুমি বোঝো হয়তো বা ওরা নেটওয়ার্কের বাইরে আছে, নয়তো বা নির্ঘাত ওদের বিপদ আপদ কিছু একটা হয়েছে। আমি এর জন্যই বারবার করে স্রোতকে বারণ করছিলাম যে এতটা দূরে একা তোমার পক্ষে যাওয়াটা মোটেও ঠিক হবে না, কিন্তু না সে নাছোড়বান্দা, সে আমার কোনো কথাই শুনলো না। এবার যদি ওর কোনো বিপদ আপদ হয়ে যায় তাহলে কী করে আমি সকলের কাছে মুখ দেখাবো বলো তো। এদিকে এমনিতেই তো সকলে রাই দিদিভাইকে নিয়ে টেনশনে আছে, এবার যদি ওর কোনো একটা কিছু হয়ে যায় তাহলে সকলেকে আমি কী জবাব দিব বলো তো, সকলে তো আমাকেই দুষবে যে আমি কেন তখনই সাবধান করলাম না। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে তুই ওদিকটা সামলা আমি দিকটা দেখে নিচ্ছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।